আমি আমার প্রেমিকের বাবা মায়ের সঙ্গে রাতের খাবার খেতে গিয়েছিলাম আর ঘন্টা চারেক তাদের দাম্পত্য জীবনটাই ধ্বংস করে দিলাম। আমি ভেবেছিলাম যে মানুষটিকে আমি ভালোবাসি তার বাবা মায়ের সঙ্গে শুধু দেখা করতে যাচ্ছি। কখনো ভাবিনি রাতের খাবারের টেবিলে করা একটি নির্দিষ্ট প্রশ্ন বছরের পর বছর লুকিয়ে থাকা একটি গোপন সত্য প্রকাশ করবে এবং পুরো পরিবারকে ভেঙে দেবে। আমি কখনো ভাবিনি আমার প্রেমিকের বাবা মায়ের সঙ্গে একটি সাধারণ রাতের খাবার শেষ পর্যন্ত তাদের বিবাহ বিচ্ছেদের কারণ হয়ে দাঁড়াবে। কখনোই না। আমার তো শুধু তাদের সঙ্গে দেখা করার কথা ছিল, বাস এতটুকুই। একটি স্বাভাবিক পারিবারিক নোসভেজ যেখানে আমি তাদের কাছে নিজেকে ভালোভাবে উপস্থাপন করতে চেয়েছিলাম এবং তাদের বোঝাতে চেয়েছিলাম তাদের ছেলে কেন আমাকে ভালোবাসে। কিন্তু সেই রাতে শেষ হওয়ার আগেই এমন কিছু ঘটেছিল যা আমাদের সবার জীবনকে চিরদিনের জন্য বদলে দিয়েছে। আমার নাম আয়াত রহমান। 27 বছর বয়সে আমি ভেবেছিলাম আমার জীবনে অবশেষে সঠিক পথ এগোতে শুরু করছে। আমার একটি ভালো চাকরি ছিল, নিজের একটি ছোট অ্যাপার্টমেন্টেড ছিল যেটি নিয়ে আমি সত্যিই গর্বিত ছিলাম। আর ছিল এমন একজন প্রেমিক যাকে আমি এমন থেকে ভালোবাসতাম। তার নাম মিস্টার ইয়াসিন। সে শুধু দয়ালু, ধৈর্যশীল এবং এমন একজন মানুষ যে আমার ছোট ছোট বিষয়গুলো মনে রাখত। সে জানতো আমি কিভাবে কফি খেতে পছন্দ করি, আমার মায়ের জন্মদিনে নিজের ফোন করে শুভেচ্ছা জানতে এবং সবসময় এমনভাবে আমার পাশে থাকতে যাতে আমি তার কাছে নিজেকে নিরাপদ মনে করতাম। আমাদের সম্পর্কর 8 মাস পর একদিন ইয়াসিন হঠাৎ বলল, আমি চাই তুমি আমার বাবা মায়ের সঙ্গে দেখা করো। আমি মৃদু হেসে তাকে জিজ্ঞাসা করলাম, তুমি কি নিশ্চিত? সে হেসে উত্তর দিল, আমি কেন নিশ্চিত হব না? আসল করেই পরিবারের সঙ্গে প্রথমবার দেখা করার সব সময় আমার কাছে এটাই পরকীয়ার মতো মনে হতো। আমি চাইতাম তারা যেন আমাকে পছন্দ করে। আমি চাইতাম তারা যেন বুঝতে পারে তাদের ছেলে কেন আমাকে বেছে নিয়েছে এবং কেন সে আমার সঙ্গে ভবিষ্যৎ গড়তে চায়। ইয়াসিনের বাবা মা শহরের বাইরে একটি সুন্দর পুরনো বাড়িতে থাকতেন। বাড়িটা ছিল এমন এক জায়গা যেখানে চারপাশ ছড়িয়ে ছিল অসংখ্য পারিবারিক ছবি, পুরনো আবশ আর বহু বছরের স্মৃতি। আমরা সেখানে পৌঁছানোর পর তার মা দরজা খুললেন। আমাকে দেখেই তিনি হাসি মুখে বললেন, আয়াত। তারপর কোনো দ্বিধা না করে আমাকে জড়িয়ে ধরলেন। তিনি ছিলেন অত্যন্ত আন্তরিক এবং মর্যাদিত। তার নাম সাবিনা। কিছুক্ষণ পরে ইয়াসিনের বাবা মাহবুবও এগিয়ে এসে আমার সঙ্গে হাত মিলিয়ে বললেন, স্বাগতম। তাকে ভদ্র মনে হলেও তার আচরণ এক ধরনের আদর্শ দ্রুত আমি অনুভব করছিলাম। প্রথম কয়েক মিনিট সব কিছু একদম নিখুঁত মনে হচ্ছিল। সাবিনা আমার পরিবার সম্পর্কে জানতে চাইল, আমার কাজ সম্পর্কে জানতে চাইলেন, এমনকি আমার ভবিষ্যতের স্বপ্ন নিয়েও প্রশ্ন করলেন। আমি যতটুকু পারলাম স্বাভাবিকভাবে তার প্রশ্নের উত্তর দিলাম। আমার কথা শুনে তিনি বারবার হাসছিলেন আর ইয়াসিনকে তখন বেশ খুশি দেখাচ্ছিল। সেই মুহূর্তে আমি মনে মনে ভাবছিলাম, হয়তো একদিন এই পরিবারটাই সত্যি আমার পরিবার হয়ে উঠবে। হয়তো এই মানুষগুলোর সঙ্গে আমার জীবনের বাকি সময় কেটে যাবে। তারপর রাতের খাবার শুরু হলো। টেবিল জুড়ে ছিল নানা ধরনের আধায়া খাবার আর দেওয়ালে ঝোলানো ছিল পুরনো পারিবারিক ছবিগুলো। চারপাশের পরিবেশ ছিল আরামদায়ক ও আপন। আমরা সবাই গল্প করছিলাম, হাসছিলাম, কিন্তু হঠাৎ সাবিনা এমন একটি বিষয় নিয়ে কথা বললেন যা আমি একেবারেই আশা করিনি। তিনি বললেন, ইয়াসিন সবসময় তোমার মাঝের নামটাই অপছন্দ করত। আমিও অবাক হয়ে ইয়াসিনের দিকে তাকিয়ে বললাম, তুমি তো আমাকে কখনো এটা বলনি। সে মৃদু হেসে উত্তর দিল, লজ্জার ব্যাপার। তার বাপ
বাবা কখনো হেসে বললেন, এত লজ্জার কি আছে? ইয়াসিন সঙ্গে সঙ্গে চোখ উল্টে বলল, বাবা প্লিজ। সবাই হেসে উঠল। কিছুক্ষণ পর সাবিনা আমার দিকে তাকিয়ে বললেন, জানো এই নামটা একজন খুব গুরুত্বপূর্ণ মানুষের কাছে থেকে এসেছে। আমি কৌতূহলী হয়ে মৃদু হেসে বললাম, ও। তিনি মাথা নেড়ে বললেন, তার দাদার কাছ থেকে। কিন্তু কথাটা বলার পরই তিনি হঠাৎ থমকে গেলেন। মাত্র কয়েক মুহূর্তের জন্য হলেও আমি তার মুখের পরিবর্তনটা লক্ষ্য করছিলাম। তাই জিজ্ঞাসা করলাম, কি হয়েছে? তিনি সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে নিয়ে বললেন, কিছু না। মুহূর্তটা আমার কাছে অদ্ভুত লাগছিল, কিন্তু আমি আর বিষয়টি নিয়ে প্রশ্ন করিনি। কিছুক্ষণ পর আমরা যখন ডেকোরেট খাচ্ছিলাম, তখন রান্নাঘরের কাছে রাখা একটি পুরনো ছবির ফ্রেম আমার চোখে পড়ল। ছবিতে একজন তরুণ মাহবুব দাঁড়িয়ে ছিলেন। তার পাশে ছিলেন একজন অচেনা নারী, আর তাদের সঙ্গে ছিল একটু ছোট ছেলে। আমি কৌতূহলী হয়ে ছবিটা হাতে তুলে নিলাম। জিজ্ঞাসা করলাম, এটা কি ইয়াসিন? সাবিনা সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালেন এবং বললেন, হ্যাঁ। তার এমন স্বাভাবিক প্রতিক্রিয়া আমাকে অবাক করে দিল। আমি ছবিটা আরও ভালো করে দেখলাম এবং তখনও লক্ষ্য করলাম ছবিটির পেছনে কিছু লেখা রয়েছে। সেখানে একটি তারিখের পাশাপাশি একটি নামও লেখা ছিল। নামটি আমি আগে কখনো দেখিনি। আমি স্বাভাবিক কৌতূহল থেকে জিজ্ঞাসা করলাম, রায়হানকে? আমার প্রশ্নটি শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ঘরটা মুহূর্তের মধ্যে নিস্তব্ধ হয়ে গেল। একেবারেই নিস্তব্ধ। ইয়াসিন ভ্রমত্ব হয়ে আমার দিকে তাকিয়ে বলল, কে? আমি ছবিটা উল্টে তাকিয়ে দেখিয়ে বললাম, এখানে যে নামটা লেখা আছে। কিন্তু আমার কথার পরেই মাহবুবের মুখের অভিব্যক্তি মুহূর্তেই মধ্যে বদলে গেল। সাবিনা তার দিকে তাকালেন, আর হঠাৎ সেই উদ্দীপ্ত পারিবারিক পরিবেশটা যেন এক নিমেষে উধাও হয়ে গেল। ইয়াসিনের কণ্ঠ নিচু হয়ে গেল, তুমি এটা কোথায় পেলে? আমি ছবিটার দিকে স্থির করে বললাম, আমি তো শুধু দেখছিলাম। তার মা ধীরে ধীরে চেয়ারে বসে পড়লেন। তারপর ফিসফিস করে বললেন, মাহবুব। কিন্তু মাহবুব কোনো উত্তর দিল না। আমি সঙ্গে সঙ্গে আশ্চর্য বোধ করলাম এবং বললাম, আমি দুঃখিত। আমি সাবিনা আমাকে থামিয়ে দিয়ে বললেন, না। তার কণ্ঠস্বর এবার সম্পূর্ণ বদলে গেছে। তিনি কিছুক্ষণ নীরব থেকে ধীরে ধীরে বললেন, হয়তো এবার সময় হয়েছে। ইয়াসিন ভ্রু কুঁচকে বলল, কিসের সময়? কিন্তু কেউ কোনো উত্তর দিল না। কিছুক্ষণ পর সাবিনা আমার দিকে তাকালেন এবং মনে মনে একটি কথা বললেন, যা আমি কোনোভাবেই আশা করিনি। তিনি বললেন, আয়াত, আজ রাতে তুমি কিছুই নষ্ট করনি। আমি হতভম্ব হয়ে তার দিকে তাকিয়ে বললাম, কি? তিনি গভীর শ্বাস নিয়ে বললেন, তুমি শুধু এমন একটি সত্য খুঁজে পেয়েছো যেটা আমরা 30 বছর ধরে লুকিয়ে রেখেছি। ইয়াসিনের সঙ্গে সঙ্গে তার বাবা মায়ের দিকে তাকিয়ে বলল, তোমরা কি নিয়ে কথা বলছো? মাহবুব উঠে দাঁড়িয়ে বললেন, সাবিনা। কিন্তু সাবিনা আর থামল না। তিনি স্বামীর দিকে তাকিয়ে বললেন, তুমি আমাকে প্রতিশ্রুতিও দিয়েছিলে এই দিন কখনো আসবে না। আমার বুকের ভেতর তখন ধুকপুকানি বেড়ে যাচ্ছিল। ইয়াসিনকে সম্পূর্ণ হাতবুদ্ধি মনে হচ্ছিল। সে মায়ের দিকে তাকিয়ে কাঁপা গলায় বলল, মা। সাবিনা ধীরে ধীরে তার দিকে ঘুরে তাকালেন। তার চোখ তখন পানি জমে উঠছে। তিনি কয়েক মুহূর্তে নীরব থাকার উপর বললেন, তোমার বাবার আরেকটি ছেলে আছে। কথাটা শোনার পর ঘরটা আবার নিস্তব্ধ হয়ে গেল। ইয়াসিন প্রথমে অবিশ্বাস্য হাসি হেসে বলল, এটা অসম্ভব। সাবিনার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। তিনি ধীরে ধীরে মাথা নেড়ে বললেন, এটা সত্যি। মাহবুবের মুখ মুহূর্তে ফ্যাকাশে হয়ে গেল। তিনি কঠিন কণ্ঠ বললেন, থামো। কিন্তু সাবিনা মাথা নেড়ে উত্তর দিলেন, না। আমি বছরের পর বছর তোমাকে রক্ষা করেছি। ইয়াসিন এবার বাবার দিকে
একবার মায়ের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন রায়হানকে, কিন্তু কেউ কোনো উত্তর দিল না। কিছুক্ষণ পর সাবিনা ধীরে ধীরে উঠে একটি পুরনো ড্রয়ারের কাছে গেলেন। তিনি ড্রয়ারটি খুলে ভেতর থেকে একটি পুরনো খাম বের করলেন। তারপর কোনো কথা না বলে সেটি টেবিলের উপরে রাখলেন এবং বললেন, এটাই প্রমাণ। ইয়াসিন ধীরে ধীরে খামটি খুলল। ভেতরে ছিল একটি পুরনো লাঠি, একটি জন্ম নিবন্ধী সদন। সে কাগজে লেখা নামটি পড়ল, তারপর ধীরে ধীরে বাবার দিকে তাকালো। তার হাত কাঁপতে শুরু করলো, কারণ সেই নেতৃত্বে লেখা জন্ম তারিখ ঠিক ছিল তার বাবা মায়ের বিয়ে আগের। আর নেতৃত্বের শেষ লাইনে লেখা সত্যিটি সবটি বদলে দিল। রায়হান শুধু তার বাবার গোপন ছেলে ছিল না, 30 বছর ধরে তার বাবা মায়ের সম্পদে যেন ভেঙে চলছিল। তার পেছনের সবচেয়ে বড় কারণ ছিল সে নিঃসদ ইয়াসিনের হাত থেকে জন্ম নিবন্ধনের কাগজটি প্রায় পড়ে যাচ্ছিল। সে কয়েক সেকেন্ড ধরে কাগজটির দিকে তাকিয়ে রইল, যেন সেখানে লেখা প্রতিটি অক্ষরে বারবার পড়ে নিজের চোখে বিশ্বাস করানোর চেষ্টা করছে। তারপর ধীরে ধীরে সে মাথা তুলে বাবার দিকে তাকালো। তার চোখে তখন অবিশ্বাস, রাগ আর অসহায়ত্ব একসঙ্গে জমে উঠছে। বাবা, এটা কি? তার কণ্ঠস্বর এতটাই নিচু ছিল যে কথাগুলো প্রায় ফিসফিস করে বেরিয়ে এলো। মাহবুব কোনো উত্তর দিল না। তিনি চেয়ারে বসে মাথা নিচু করে রইলেন। সাবিনা চোখের পানি মুছে নিলেও তার মুখে তখন 30 বছরের জমে থাকা ক্লান্তি সম্পুষ্ট হয়ে উঠছে। আমি টেবিলের এক পাশে বসেছিলাম, অথচ মনে হচ্ছিল আমি যেন এই পরিবারের কোনো গোপন আলতো দাঁড়িয়ে আছি, যেখানে আমার করা একটি সাধারণত প্রশ্ন সবাইকে এমন এক সত্যর সামনে এনে দাঁড় করিয়েছে, যেখান থেকে আর ফিরে যাওয়া কোনো পথ নেই। ইয়াসিন আবার বলল, আমি তোমাকে জিজ্ঞাসা করছি রায়হানকে। এবার মাহমুদ ধীরে ধীরে মাথা তুলল, তার ঠোঁট কাঁপছিল। তিনি কিছু বলতে গিয়েও থেমে গেল। সাবিনা তখন স্বামীর দিকে তাকিয়ে বললেন, আজও তুমি চুপ থাকবে? মাহবুব দীর্ঘশ্বাস ফেলে বলল, সাবিনা, তুমি জানো না এটা কত পুরনো বিষয়। সাবিনা ততক্ষণে উত্তর দিলেন, পুরনো বিষয় তোমার কাছে হয়তো পুরনো, কিন্তু আমার কাছে প্রতিটি দিন ছিল নতুন একটা মিথ্যার সঙ্গে বেঁচে থাকা। ইয়াসিন মায়ের দিকে তাকিয়ে বলল, মা, তুমি এতদিন ধরে এটা জানতে? সাবিনা চৌধুরী চুপ থেকে ধীরে ধীরে মাথা নাড়ালো। হ্যাঁ। ইয়াসিনের মুখের রং বদলে গেল। কতদিন? সাবিনা চোখ নামিয়ে বললেন, তোমার জন্মের আগেও। কথাটা শুনে ইয়াসিন যে পাথরের মতো স্থির হয়ে গেল। সে ধীরে ধীরে চেয়ার থেকে উঠে জানালার কাছে গিয়ে দাঁড়ালো। বাইরে তখন রাত অনেক গভীর। বাড়ির উঠানে বাতাসে গাছের পাতাগুলো নড়ছিল, অথচ ঘরের ভেতর এমন নীরবতা ছিল যে দেওয়াল ঘড়ির কাটার শব্দ পর্যন্ত পরিষ্কার শোনা যাচ্ছিল। আমি বুঝতে পারছিলাম এই মুহূর্ত আমার সেখানে থাকা উচিত কিনা। আমি ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে বললাম, আমি বাড়ি চলে যাই। কিন্তু ইয়াসিন কোনো উত্তর দিল না। সাবিনা আমার দিকে তাকিয়ে বললেন, না আয়াত, তুমি যাবে না। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। তিনি ধীরে ধীরে বললেন, তুমি এই সত্যর কারণ নও, তুমি শুধু দরজাটা খুলে দিয়েছ। দরজার ওপরে যা ছিল সেটা অনেক বছর ধরেই সেখানে ছিল। আমি কোনো কথা বললাম না, কারণ সত্যি আমি জানতাম না কি বলবো। কয়েক ঘন্টা আগেও আমি এই বাড়িতে এসেছিলাম ভবিষ্যৎ শ্বশুর শাশুড়ির মন জয় করার স্বপ্ন নিয়ে, আর এখন সেই একই বাড়িতে বসে শুনছি ইয়াসিনের বাবার এমন একটি অতীত রয়েছে যার কথা তার নিজের ছেলে পর্যন্ত জানতো না। ইয়াসিন হঠাৎ ঘুরে দাঁড়িয়ে বলল, মা, রায়হান কোথায়? সাবিনা উত্তর দেওয়ার আগেই মাহবুব তীক্ষ্ণ গলায় বললেন, সে আমাদের জীবনে নেই। ইয়াসিন সঙ্গে সঙ্গে বাবার দিকে তাকিয়ে বলল, কেন? মাহবুব এবার চোখ সরিয়ে নিল।
কারণ কিছু সম্পর্ককে দূরে রাখাই ভালো। ইয়াসিন তৃপ্ত হেসে বলল, তাহলে আমাকে কি বলা হয়েছিল? আমি কি তাদের কাছে সত্যিই তাদের ছেলে, নাকি আমাদের গল্প এমন একজন মানুষ যাকে সত্যিটা না জানিয়ে বড় করা হয়েছে? সাবিনা চোখ মুছে বললেন, তুই আমার ছেলে ইয়াসিন, এই না কখনো সন্দেহ করব না। তোমাকে আমি ভালোবাসিনি এমন এক মুহূর্তও নেই। কিন্তু আমার বাবার জীবনে আমার সঙ্গে বিয়ের আগেও একটি সম্পর্ক ছিল। সেই সম্পর্ক থেকে রায়হানের জন্ম। বিয়ের পর তোমার বাবা আমাকে বলেছিল সে সব কিছু শেষ করে দিয়েছে। আমি বিশ্বাস করেছিলাম, কিন্তু কয়েক বছর পর জানতে পারি সে রায়হানের সঙ্গে গোপনে যোগাযোগ রাখত। ইয়াসিন ধীরে ধীরে বলল, তাহলে এত বছর ধরে তুমি কিভাবে এই সংসার চালিয়ে গেলে? সাবিনা মৃদু হেসে বললেন, সংসার সব সময় ভালোবাসা দিয়ে টিকে থাকে না বাবা। কখনো কখনো সন্তান, দায়িত্ব আর সমাজের ভয় মানুষকে এমন জায়গায় টাকে রাখে যেখানে থেকে বেরিয়ে আসার সাহস সে বহু বছরও পায় না। মাহবুব এবার চেয়ার থেকে উঠে দাঁড়ালেন। তার কণ্ঠ রাগের চেয়েও ক্লান্তি বেশি ছিল। তিনি বললেন, তুমি যা বলছো সবটা সত্যি নয়। সাবিনা তাকিয়ে বললেন, তাহলে তুমি বলো। মাহবুব চুপ। সাবিনা আবার বললেন, বলো যে রায়হান তোমার ছেলে না। বলো যে তুমি তাকে কখনো চিনতে না। বলো যে আমি সব ভুল দেখেছি। মাহবুবের মুখ শক্ত হয়ে গেল। তিনি কিছুক্ষণ নীরব থাকার পর বললেন, হ্যাঁ, রায়হান আমার ছেলে। ইয়াসিন চোখ বন্ধ করে ফেলল, যে সে এই কথাটি শুনতে চায়নি, অথচ একই সঙ্গে বহুক্ষণ ধরে সেই স্বীকারোক্তির অপেক্ষাতেও ছিল। তারপর মাহবুব এমন একটি কথা বললেন যা শুনে আমি নিজেও হতভম্ব হয়ে গেলাম। তিনি বললেন, কিন্তু রায়হানের জন্মের পর আমি তাকে আমার জীবনে আনতে পারিনি। ইয়াসিন প্রশ্ন করলো, কেন? মাহবুব কিছুক্ষণ চুপ থেকে বললেন, কারণ তোমার মা আমাকে একটা শর্ত দিয়েছিল। সাবিনা সঙ্গে সঙ্গে বললেন, মিথ্যা বলো না। মাহবুব তার দিকে তাকিয়ে বললেন, তুমি কি সত্যি চাও আমি সব বলি? সাবিনা চোখের পানি মুছে বললেন, আজ আর কিছু লুকিও না। মাহবুব দীর্ঘশ্বাস ফেলে বললেন, সাবিনা আমাকে বলেছিল যদি আমি রায়হানকে আমার জীবনে ফিরিয়ে আনি তাহলে সে আমাকে ছেড়ে চলে যাবে না এবং তাকে নিয়ে চলে যাব। ইয়াসিন হতবাক হয়ে মায়ের দিকে তাকালো। তুমি এমন বলেছিলে। সাবিনা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, হ্যাঁ, কিন্তু কারণটা তুমি জানো না। তিনি টেবিলের ওপর রাখা ছবিটির দিকে তাকিয়ে বললেন, আমি তখন সাধ্য মা হয়েছি। তোমার বাবা দিনের পর দিন এর বাইরে থাকতো। আমি জানতে পারি সে শুধু একজন নারীর সঙ্গে সম্পর্ক রাখেনি, সে সম্পর্ক একটি সন্তানও রয়েছে। আমি ভেঙে পড়েছিলাম, কিন্তু আমি তাকে হারানোর ভয় সব কিছু সহ্য করেছিলাম। আমি চেয়েছিলাম তোমার শৈশবটা ভাঙা পরিবারে না কাটুক। ইয়াসিন মায়ের দিকে তাকিয়ে বলল, কিন্তু তুমি আমাকে সত্যিটা জানাওনি। সাবিনা কেঁদে কেঁদে বললেন, কারণ আমি ভয়ে পেয়েছিলাম। ভেবেছিলাম সত্যিটা জানলে তুমি তোমার বাবাকে ঘৃণা করবে, হয়তো আমাকেও দোষ দেবে, তাই আমি চুপ ছিলাম। ইয়াসিন ধীরে ধীরে বলল, আর এখন? সাবিনা চোখ তুলে তাকালেন। এখন আর চুপ থাকার মতো কিচ্ছু বাকি নেই। ঠিক তখনই মাহবুবের ফোন বেজে উঠল। তিনি ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে হঠাৎ স্থির হয়ে গেলেন। ইয়াসিন সেটা লক্ষ্য করে বললেন, কারণ ফোন। মাহবুব ফোনটি উল্টে রাখার চেষ্টা করলেন, কিন্তু তার আগেই ইয়াসিন এগিয়ে গিয়ে ফোনটি হাতে নিয়ে ফেললেন। স্ক্রিনে একটি নাম জ্বলজ্বল করছিল, রায়হান। ঘরের বাতাস যেন আরও ভারী হয়ে গেল। ইয়াসিন বাবার দিকে তাকিয়ে বলল, তুমি বলেছিলে সে আমাদের জীবনে নেই। মাহবুব এবার কোনো উত্তর দিতে পারল না।
ফোনটি আবার বেজে উঠল। ইয়াসিন কলটি রিসিভ করে স্থিত করে দিল। ওপাশ থেকে একটি পুরুষ কণ্ঠ ভেসে এলো, বাবা তুমি কি আজও মাকে সত্যিটা বলনি? কথাটি শুনেই সাবিনা চমকে উঠল। তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। ইয়াসিন ধীরে ধীরে ফোনের দিকে তাকালো। কয়েক সেকেন্ড কেউ কোনো কথা বলল না। তারপর ওপাশে কণ্ঠ আবার বলল, বাবা তুমি আমাকে বলেছিলে আজ রাতেই সব কিছু শেষ করব। তুমি কি আবার পিছিয়ে গেলে? মাহবুব চোখ বন্ধ করে ফেলল। আর আমি তখন বুঝতে পারলাম এই গল্প আমরা যা জানি তা চেয়েও অনেক বড় একটি সত্য লুকিয়ে আছে। কারণ রায়হান শুধু অতীতের কোনো গোপন সন্তান নয়, সে এখনও মাহবুবের জীবনে সঙ্গ জড়িত। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো সে জানে মাহবুবের এমন একটি গোপন কথা যেটা সাবিনা কিংবা ইয়াসিন কেউই কখনো জানতেন না। ইয়াসিন ফোনটা শক্ত করে ধরে বলল, রায়হান তুমি কোথায়? ওপাশে কিছুক্ষণ নীরবতা, তারপর উত্তর এলো, আমাদের বাড়ির কাছেই। তোমাদের বাড়ির কাছেই? ইয়াসিন চোখ বড় হয়ে গেল। সে জানালার দিকে তাকালো। কি? রায়হান শান্ত গলায় বলল, আমি ভেতরে আসতে পারি? মাহবুব ততক্ষণে চিৎকার করে উঠলেন, না। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। দরজার বাইরে থাকা ধীরে ধীরে করার নাড়ার শব্দ ভেসে এলো। একবার, দুবার, তারপর তৃতীয়বার। ইয়াসিন দরজার দিকে তাকিয়ে রইল। সাবিনা চেয়ার করে ধরে দাঁড়িয়ে পড়লেন। মাহবুবের মুখ এমন আতঙ্ক ফুটে উঠল যা আমি আগে কখনো কোনো মানুষের মুখ দেখিনি। আর আমি তখনও বুঝতে পারিনি আমি যে রাতে শুধু প্রেমিকার বাবা মায়ের সঙ্গে দেখা করতে এসেছিলাম। সেই রাতেই এমন একজন মানুষের মুখোমুখি হতে যাচ্ছি যার অস্তিত্বই হয়তো এই পরিবারের বহু বছরের মিথ্যে শেষ আধায় লিখিত চলেছে। দরজার বাইরে আবার কড়া নাড়ার শব্দ হলো। এবার ইয়াসিন ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গেল। চলবে। গল্পটি অনেক সুন্দর। যদি ভালো লেগে থাকে দয়া করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।